আমাদের সম্প্রদায়ের মধ্যে বাংলাদেশের এই সনাতন ধর্মাবলম্বী যে সংখ্যালঘু সম্প্রদায়ের মনোজগতে বা অধিকাংশ মানুষের মনোজগতে যে বিষয়গুলো আছে হয়তো অনেকে বলছে না। আমার মনে হয় সেই না বলা কথাগুলোই আমরা বলতে এসেছি। আমরা প্রথমেই যে বিষয়টি আপনাদের অবহিত করতে এসেছি তা হলো, বর্তমানে আমরা বিশেষ করে এই 5ই আগস্টের পরবর্তী আমরা দেখছি একটা ট্রেন্ডিং চলতেছে যে সনাতনীদের কোনো বিষয় হলে তাকে ইসকন ট্যাগ দেওয়া হচ্ছে, যে সবাই ইসকন। এমনকি আপনি জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার উপর একটা মব ক্রাইম হয়, সেখানেও কিন্তু আমাকে ইসকন ট্যাগ দেওয়া হয়। এবং আপনি দেখবেন যে গুগলে সার্চ দিলে পরে আমার নামে যে যদি আপনি কিছু নিউজ লিঙ্ক এগুলো দেখেন, সেখানেও কিন্তু আপনি দেখতে পাবেন যে এই ইসকন সদস্য, ইসকন নেতা, এই শব্দটি একটা কমন শব্দ। তো আমরা সেই বিষয়গুলো আপনাদের প্রথমত যে সনাতনী, সকল সনাতনী ইসকন না, এই বিষয়টি আমি মনে করি যে আপনাদের একটু ক্লিয়ার হওয়া উচিত। বিষয়টি আপনাদের জানা থাকলে আপনারাও যখন এই শব্দগুলো ব্যবহার করবেন আপনারাও বুঝতে পারবেন যে এই ট্যাগিং ফ্রেমিংগুলো আসলে কতটা যৌক্তিক। যেমন সকল সনাতনী ইসকন না, কিন্তু ইসকন সনাতনীদের একাংশ। সম্পূর্ণ সনাতনী কারা? এই আমরা যারা, আপনি জানেন যে সনাতনীরা পঞ্চমতে বিশ্বাসী। সনাতনীদের এই কারণে দেখবেন সনাতনীদের সকল পূজার পূর্বে পঞ্চদেবতার পূজা করা হয়। সনাতনীদের সকল পূজার, এবং আপনি শ্রাদ্ধে দেখবেন, বিয়েতে দেখবেন, যে কোনো কিছুতে, যে কোনো রিচুয়ালে তাদের পঞ্চদেবতার পূজা হয়। কেন পঞ্চদেবতার পূজা করা হয়? কারণ সনাতনীরা, সারা পৃথিবীব্যাপী সনাতনীরা পঞ্চমতে বিভক্ত: শাক্ত, শৈব, সৌর, গাণপত্য এবং বৈষ্ণব। এই পঞ্চমতের মধ্যে যে বৈষ্ণব সম্প্রদায়, এই বৈষ্ণব সম্প্রদায় 4টি মতে বিভক্ত। এটা রামানুজাচার্যের শ্রী সম্প্রদায়, মধ্বাচার্যের ব্রহ্ম সম্প্রদায়, নিম্বাকাচার্যের কুমার সম্প্রদায়, বিষ্ণু স্বামী রুদ্র সম্প্রদায়। এই 4 সম্প্রদায়ের মধ্যে, অর্থাৎ বৈষ্ণব 4 সম্প্রদায়ের মধ্যে অর্থাৎ মধ্ব সম্প্রদায়, অর্থাৎ মধ্বাচার্যের যে ব্রহ্ম সম্প্রদায়ের অনেকগুলো শাখা, সেই শাখার মধ্যে একটি শাখা হলো গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। তার মানে এই প্রথমে সনাতনীরা পঞ্চমতে বিভক্ত, সেই পঞ্চমত থেকে 4 বৈষ্ণব সম্প্রদায়, 4 বৈষ্ণবের মধ্যে এই মধ্বাচার্যের এই যে মাধ্য সম্প্রদায়ের, মধ্বাচার্যের যে সম্প্রদায় মাধ্য সম্প্রদায়, এবং সেই মাধ্য সম্প্রদায়ের যে অসংখ্য ভাগের মধ্যে একটি ভাগ হলো গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অসংখ্য, আমি বলবো শতে শতে ভাগ, অনেক ভাগ। আপনি যদি নবদ্বীপে যান দেখবেন সকল গৌড়ীয় সম্প্রদায়ের একটি করে হেড অফিস আছে। আপনি বুঝতে পারবেন নবদ্বীপ ঘুরলে পরে যে কতগুলো গৌড়ীয় সম্প্রদায় আছে, কারণ মোটামুটি প্রায়েরই হেড অফিস ওখানে আছে। তার মানে অনেক গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে একটি সম্প্রদায় ইসকন। তার মানে ইসকন একটা খুব ছোট্ট একটা সম্প্রদায়। তো ছোট্ট একটা সম্প্রদায়, এদের সংখ্যা আমরা যদি ইসকনের আমরা ওয়েবসাইটে আমরা দেখি যে সেখানে তাদের সংখ্যা কত, আমরা যদি তাদের দীক্ষিত ভক্ত দেখি, আমরা দেখি যে তারা যে তথ্যগুলো দেয়, মোটামুটি এগুলো তো আর ওইভাবে জানা যায় না, কিন্তু তাদের বিভিন্ন সময় পোর্টালে যে তথ্যগুলো দিয়েছে 30,000-এর মতন তাদের দীক্ষিত ভক্ত আছে। তো তাদের যদি 30,000 দীক্ষিত ভক্ত হয়, আপনি একটা পরিবারে একে 4 দিয়ে গুণ করে আপনি দেখুন যে কত সদস্য, মানে সব মিলিয়ে হয়তো 2 লাখ সদস্য ইসকনের দীক্ষিত, আশ্রিত অথবা পরিবার এভাবে থাকতে পারে। তার মানে বাংলাদেশের এই বর্তমানে 22 সালের গণগণনায় বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা হলো 7.96%, প্রায় 8%। তার মধ্যে আপনি যদি হিসাব করেন সেখানে এই শতাংশটা 2-এর আশেপাশে হবে। তাহলে এই 2-এর আশেপাশে একটি অংশকে যখন এই 98% মানুষের উপর এই ট্যাগিং ফ্রেমিংগুলো হচ্ছে, এবং এই 98% মানুষ কিন্তু অনেক সমস্যা ফেস করতেছে। যেমন যেটা না তাকে সেটা শুনতে হচ্ছে। দেখা যায় আমি পারিবারিকভাবে শাক্ত সম্প্রদায়ের পঞ্চমতে বিশ্বাসী, আমার বাবা একটা আমাদের জেলার যে মন্দির, সেই মন্দিরে তিনি প্রায় 44 বছর সাধারণ সম্পাদক ছিল। আমরা পারিবারিকভাবে শাক্ত মতাবলম্বী, পঞ্চমতে বিশ্বাসী, সে আমাদেরও যখন ট্যাগিং ফ্রেমিং করা হচ্ছে, তার মানে এই বিষয়গুলো আমি মনে করি কি আপনাদের একটু ক্লিয়ার হওয়া উচিত। তো এটি একটা বিষয় যে সকল সনাতনীরাই ইসকন না। আমরা কি করি, ইসকন যে উৎসবগুলো করে আমরা সেখানে অংশগ্রহণ করি, আমরা সবাই যাই, আমরা অংশগ্রহণ করি, কিন্তু আমরা সকল সনাতনীরা কিন্তু ইসকন না।
এই বিষয়টি আপনাদের মাথায় আমি রাখার জন্য অনুরোধ করছি। আরেকটি বিষয়, আমরা এখানে যে আজকের যে প্রেস কনফারেন্সে অন্যতম একটা বিষয় আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করা। আমাদের যে এখানে যে প্রাচীন যে রথযাত্রাগুলো সেই রথযাত্রাগুলো কিন্তু অনেক দিন যাবত, আপনি যদি ধামরাই রথের কথা আপনি চিন্তা করেন, ধামরাই রথের ঐতিহ্য প্রায় 500 বছরের। আপনি বহু রথ আপনি দেখবেন যে আমাদের রথগুলো প্রাচীন কাল থেকে, এমনকি মধ্যযুগের থেকে, আপনি মধ্যযুগ থেকে এই যে গৌড়ীয় যে মানে আচার্যবৃন্দ, 64 মহান্ত, এই দ্বাদশ গোপাল, দ্বাদশ উপগোপাল সহ এই বড় বড় আচার্যবৃন্দরা, এমনকি নিত্যানন্দ প্রভু, তার ছেলে বীরভদ্র, তাদের প্রতিষ্ঠিত যে পূর্ব বাংলার যে বড় বড় রথগুলো, সেই এমনকি বাংলার যে বড় বড় জমিদাররা, বড় রাজারা যেই রথগুলো স্থাপন করছে, সেই ঐতিহ্যগুলো আপনি দেখুন তো, যেগুলো 300, 400, 500 বছরের রথ, সেই রথগুলো এখন ধুকে ধুকে চলছে। চট্টগ্রামের যে সবচেয়ে প্রাচীন একটা রথ চট্টগ্রামের, সেটি এই তুলসীধামের আপনি রথ, তুলসীধামের রথও কিন্তু 300 বছরের তাদের একটা ঐতিহ্য। তা আমরা চেয়েছি যে আমাদের যে প্রাচীন যে ঐতিহ্য, যে আমরা যে ট্রেডিশনাল যে আমাদের প্রাচীন যে চলে আসছে যে রথের ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলো হারিয়ে যেয়ে এখন আমরা দেখছি আমরা বিশেষ একটি সংগঠনের রথের মধ্যে যে অন্তর্ভুক্ত হয়ে, এটা একটা এত বেশি কর্পোরেট একটা ওয়ার্ল্ডের সাথে বা বড় একটি পরিসরে চলে গেছে যে আমাদের ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে, এই একটি বিষয়। তো সেই বিষয়টি আমাদের এখানে। আরেকটি বিষয় আমরা মনে করি, আমরা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছিল এবং তাকে সেই বহিষ্কার আদেশ আপনারা জানেন যে এখনও প্রত্যাহার করা হয়নি। তা আমরা বারে বারে তাদের সাথে যোগাযোগ করে আমরা বলেছি তাকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তার পক্ষে অন্তত চট্টগ্রামের 3টি বড় বড় মন্দির, যেটা এই পুণ্ডরিক ধাম, নন্দনকানন, প্রবর্তক, এই মন্দিরের অধ্যক্ষ সহ এবং সেন্ট্রালি তাদের যে প্রধান চারুচন্দ্র দাস ব্রহ্মচারী সহ এরা বসে এই বিষয় নিয়ে কথা বলতে, এবং আমরা দেখি যে দীর্ঘ সময় আমরা রথযাত্রা পর্যন্ত আমরা সময় দিয়েছিলাম, আমরা দেখলাম যে দীর্ঘ সময় তারা কিন্তু এই উদ্যোগটি তারা নেয়নি, বরঞ্চ তারা বলেছে যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বহিষ্কৃত। বারবার আমরা বলছি তাকে বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। তাহলে তিনি যদি বহিষ্কৃত হয়, তো ইসকন যদি দাবি করে যে তারা সনাতনী, তারা সবসময় দাবি করে যে আমরা মূল সনাতনী, তাহলে আমি বলবো একজন সনাতনী সাধু যে দিনের পর দিন কারাবন্দী, সেই বিষয় নিয়েও তাদের কথা বলতে। এবং আপনারা জানেন যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং পরবর্তী যে চট্টগ্রাম কোর্টের তার গ্রেপ্তার এবং গ্রেপ্তার পরবর্তী চট্টগ্রাম কোর্টের মামলায় কত মানুষ এখানে গ্রেপ্তার হয়েছে, সেখানে অসংখ্য সাধারণ মানুষেরা কিন্তু মামলায় অন্তর্ভুক্ত হয়েছে। সেই মামলায় অন্তর্ভুক্ত হয়েছে, এত মানুষ মামলায় অন্তর্ভুক্ত হয়েছে, আপনি যদি সেই মামলার কপিগুলো দেখেন, সেখানে কিন্তু অনেকের নামের পাশে দেখবেন ইসকন নেতা লেখা, ইসকন নেতা লেখা। এমনকি যে দেখবেন যে আমার নামেও যে একটা মামলা দেওয়ার চেষ্টা করছে, আমার পাশেও কিন্তু নামের সাথে লেখা ইসকন নেতা লেখা। তো সবাইকে যে এই যে ট্যাগিং, ফ্রেমিং ইসকন নেতা করা হয়েছে, ইসকন একটা বড় প্রতিষ্ঠান, তাদের অর্থনৈতিক কাঠামো অনেক বড়, তাদের আইনগত সহায়তা দেওয়ার বড় কাঠামো। তো তারা চাইলে তাদের যেই পরিমাণে অর্থনৈতিক সাপোর্ট আছে বা তাদের যেই পরিমাণে অ্যাবিলিটি আছে, তারা এই সাধারণ হিন্দুদের পাশে তারা থাকতে পারত। আমরা দেখছি যে সেই বিষয়গুলো তারা করে নাই, বরঞ্চ এই সময়টায় আপনারা যদি খোঁজ নেন বা একটু চোখ রাখেন, দেখবেন তারা বড় বড় কাঠামোগত ডেভেলপমেন্ট করছে কোটি কোটি টাকার। তাহলে এই কোটি কোটি টাকার কাঠামোগত ডেভেলপমেন্টের চাইতে আমি মনে করি মানুষগুলো রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ। যেই বিষয়গুলো আমাদের মনে হয়েছে খুবই অমানবিক হয়ে যাচ্ছে, সেই অমানবিকতাগুলোকেও আমরা নোটিশ করা, আমরা বলা। এবং আরেকটি বিষয় যে আপনি জানেন যে জগন্নাথের রথযাত্রা হচ্ছে পুরীর জগন্নাথের রথযাত্রা, পুরী হলো এর সেন্টার। তাহলে সেই পুরীর যে রথযাত্রার যিনি প্রধান, তিনি পুরীর যিনি মহারাজ দিব্যসিংহ চতুর্থ বর্তমান যিনি মহারাজ, তিনি একটি আহ্বান জানিয়েছেন ইসকন তার যে রথযাত্রা এমন কিছু কাজ করে বা এমন সময়ে সে রথযাত্রা করে যেটা অনেকটা অশাস্ত্রীয় হয়ে যাচ্ছে। যেমন আপনি জানেন রথযাত্রা একটা টাইম আছে, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় রথযাত্রা হয় শাস্ত্রীয়ভাবে। তো আমরা সনাতন ধর্মাবলম্বীরা সেই তিথিতেই করি, কিন্তু ইসকন কি করে সারা বছর রথযাত্রা পালন করে, এটা একটা অশাস্ত্রীয়। এরকম আরও কিছু বিষয় তারা নোটিশ করেছে, করে মহারাজ একটা আহ্বান জানিয়েছেন যে শাস্ত্রীয়ভাবে করার জন্য, এবং তারা শাস্ত্রীয়ভাবে সেইখানে আহ্বানে সাড়া দেয় নেই। আমরাও মহারাজের সাথে একাত্মতা ঘোষণা করছি যে আমরা চাইবো যে ইসকন আগামীতে সংশোধন করে যেভাবে শাস্ত্রে
জগন্নাথের কথা স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের উৎকল মাহাত্ম্য সেই অংশের মধ্যে আছে, সেই শাস্ত্রে যেভাবে যেভাবে আছে তারা সেইভাবে তারা পালন করার আমরা আহ্বান জানাচ্ছি। এবং ইসকনকে আমরা অনুরোধ করব যে আপনারা যে শাস্ত্রে যেভাবে আছে আপনারা আপনাদের মতাদর্শটা, আপনারা তো দাবি করেন যে আপনারা স্বরূপ গোস্বামীর অনুসারী, তাহলে স্বরূপ গোস্বামীদের তৈরি করা যে সংবিধান শ্রী শ্রী হরিভক্তি বিলাস, সেই বইটিকে আপনারা অনুসরণ করেন। কিন্তু আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, আপনারা সেই গ্রন্থটির যদি অন্তত প্রথম 50 পৃষ্ঠা পড়েন, দেখবেন যে প্রথম 50 পৃষ্ঠা আপনিও যদি পড়েন, আপনি পুরো বইটি পড়া লাগবে না, পুরো বইটি অনেক দীর্ঘ বই, তাতেও আপনি দেখবেন বহু বিষয় আপনি ইসকনের যে মতাদর্শের সাথে আপনি অমিল পাবেন আপনি যদি পুরো বিষয়টি পড়েন। তার মানে ইসকন দাবি করছে গোস্বামীদের মতাদর্শ, ইসকন দাবি করছে তারা বৈষ্ণবদের আপনি প্রধান হলো বিষ্ণু পুরাণ, বৈষ্ণবদের প্রধান গ্রন্থ শ্রীমদ্ ভাগবত পুরাণ। তাহলে শ্রীমদ্ ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ আপনি যদি ভালো করে পড়েন, আপনার চোখের সামনে ভেসে উঠবে বহু শ্লোক, যেই শ্লোকগুলোর সাথে আপনি বর্তমান তাদের প্র্যাকটিসের সাথে আপনি অমিল পাবেন। দেখুন, আমাদের এই আজকের এই সাংবাদিক সম্মেলনটি আমরা কারো ওরকম বিপক্ষে আমরা করতে আসি নাই, আমরা আসছি কিছু তথ্য দেয়া, যে আপনাদেরও অবগত করা যে সকল সনাতনীদের ইসকন ট্যাগিং আপনারা এই বিষয়গুলো থেকে আপনারা যাতে পরিষ্কার থাকেন, এবং ইসকনকেও তার কাঠামোগত এস্টাবলিশমেন্টের কারণে তার যে পরিমাণে অ্যাবিলিটি আছে, সেই অ্যাবিলিটির কারণে আমি এই যে আপনি জানেন হরিজন কলোনির যে প্রান্তিক জনগোষ্ঠীরা যেই পর্যায়ে আছে বর্তমানে, সেই মানুষগুলো সহ এই মামলায় যারা পড়েছে সেই মানুষগুলোর পাশে থাকার জন্য আমরা আহ্বান জানিয়ে আমাদের এই ছোট্ট এই প্রেস কনফারেন্স আমরা আমাদের করা। এবং এইখানে আছে যে সংগঠন, আপনি জানেন যে এখানে জাগো হিন্দু পরিষদ অংশগ্রহণ করেছে এই বৃহত্তর সনাতনী জোটে, এবং সনাতন বিদ্যার্থী সংসদ, মহাজোট, এবং ছাত্র যুবক পরিষদ, এবং বৈদিক গীতা পরিষদ, না, এই 4টি সংগঠন আপাতত যুক্ত আছে। এবং এর সাথে সনাতন পার্টি। আমাদের আহ্বান থাকবে এই বৃহত্তর সনাতনী ঐক্যে আরও অন্যরাও আসার আহ্বান থাকবে। এবং আমরা প্রতি বছর যেভাবে আমরা রথযাত্রাগুলো যেভাবে আমরা ইসকনের নিয়ন্ত্রণাধীন থেকে আমরা অংশগ্রহণ করি, আমরা আমাদের যে রুট গতিপথ সেটাই থাকবে, কিন্তু আমরা এবছর গোলপাহাড়ের রথ, একটা প্রাচীন পুরাতন রথ, অনেক পুরাতন, আমরা গোলপাহাড়ের সাথে এই বছর অংশগ্রহণ করব। সেই বিষয়টি আমরা ঘোষণা দিয়ে আমাদের সংক্ষিপ্ত আমাদের আজকের এই প্রেস কনফারেন্স আমরা সমাপ্ত ঘোষণা করছি।